করি নাই। ল্যাব ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে ল্যাব ফরমারে আমাদের যে ল্যাব তৈরি হবে সেটাকে কম্বার পর্যন্ত পৌঁছায় দেওয়া। আজকে ১ম এ আমি ক্লাসের শুরুতে আলোচনা করার চেষ্টা করব যে আমাদের বর্তমান ম্যানুফ্যাকচারাররা ল্যাব ট্রান্সপোর্টেশন এর জন্য কি প্রযুক্তি তারা ব্যবহার করে থাকে। এই প্রযুক্তিগুলির মধ্যে তাদেরকে মোটা দাগে ২ টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম, আরেকটা হচ্ছে ফুল অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম। ২ টার মধ্যে কিছুটা পার্থক্য আছে। ১ম এ আমরা সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেমের কথাটা একটু বলি। আ এই সিস্টেমটাকে রিটার হচ্ছে তারা নাম দিয়েছে সার্ভো ট্রলি। যেমন এই যে এখানে লেখা আছে সার্ভো ট্রলি বানানটা এই হলুদ দাগ দিয়ে আন্ডারলাইন করা আছে। হলুদ দাগ দিয়ে হচ্ছে আন্ডারলাইন করা আছে এটা। লেখাটা সার্ভো ট্রলি দিয়ে। এই সার্ভো ট্রলি মানেই রিটারের সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম। অন্যান্য ম্যানুফ্যাকচারাররাও কিন্তু হচ্ছে তাদের নিজস্ব সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম থাকে। তো আমরা হচ্ছে রিটারের সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন যেটা সার্ভো ট্রলি ওইটা নিয়ে হচ্ছে আমরা একটু ১ম এ আইডিয়া নেয়ার চেষ্টা করি। সেমি অটোমেটিক ট্রান্সপোর্ট সিস্টেম বাই সার্ভো ট্রলি। এটার মানে বোঝানো হচ্ছে যেমন তোমরা এখানে একটা E86 মডেলের একটা কম্বার দেখতে পাচ্ছ। তো কম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা যখন কম্বারের ছবি দেখেছি বা হচ্ছে আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ডেও কিন্তু আমরা কম্বারের একটা ছবি ব্যবহার করি। সেই ছবিতে ১৬ টা ল্যাব দেখা যায়। ১৬ টা ল্যাব কেন? আমরা বলেছিলাম ৮ টা ল্যাব হচ্ছে অন প্রসেসিং, ৮ টা ল্যাব হচ্ছে প্রসেস হতে থাকে এবং ৮ টা ল্যাব যে হচ্ছে প্রসেস হয়, বাকি ৮ টা ল্যাব কিন্তু হচ্ছে এখানে ৮ টা ল্যাব প্রসেস হয়, বাকি ৮ টা ল্যাব কিন্তু রিজার্ভ হিসেবে রেখে দেওয়া হয়। তো এই বাকি ৮ টা ল্যাব যে রিজার্ভ হিসেবে রেখে দেওয়া হচ্ছে, তো সেই ল্যাবগুলি হচ্ছে ল্যাব ফরমার মেশিন থেকে আনা হবে কিসের মাধ্যমে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ভদ্রলোক তিনি একটা ট্রলি ব্যবহার করছেন। যেই ট্রলিতে একটা ট্রলিতে হচ্ছে ৪ টা করে ল্যাব জমা থাকে। তো যখন ল্যাব ফরম্যাট থেকে কম্বার পর্যন্ত এই ল্যাবের বহনটা ট্রলিতে করে নিয়ে আসা হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সার্ভো ট্রলি। ঠিক আছে? অর্থাৎ ল্যাব ট্রান্সপোর্টেশনটা ল্যাব ফরম্যাট থেকে আমরা যে ল্যাবগুলিকে নিয়ে আসবো কম্বারে, এই ল্যাব ট্রান্সপোর্টেশনটা যদি হচ্ছে আমাদের এখানে ট্রলির মাধ্যমে হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সার্ভো ট্রলি। ট্রলিটা ম্যানুয়ালি নিয়ে আসতে হবে। এখন তোমার কাছে মনে হতে পারে যে ট্রলি যদি ম্যানুয়ালি নিয়ে আসা লাগে তাহলে এটাকে আমরা কেন সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম বলবো? যদি ট্রলিতে এই ধাক্কা দিয়ে নিয়ে আসা লাগে তাহলে তো হচ্ছে এটাকে আমরা ম্যানুয়াল ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম বলতে পারতাম। তো এখানে অবশ্য ম্যানুয়ালি ল্যাবগুলিকে নিয়ে আসার পরেও কিছুটা অটোমেশন আছে। অটোমেশনটা কোন জায়গাটুকুতে সেটা তোমাদেরকে বলি। মনে করো এই প্রসেসিং ল্যাবটা যখন ব্যবহার করা শেষ হয়ে যাবে, অর্থাৎ প্রসেসিং ল্যাবটা যখন আমাদের ব্যবহার করা শেষ, তখন কি হবে? তখন কিন্তু এই পিছনের যেই রিজার্ভ ল্যাবগুলি সেগুলি নতুন ল্যাবের জায়গায় চলে আসবে। তো পুরান ল্যাবটা পুরান ল্যাব যেই প্যাকেজের উপরে পেঁচানো ছিল, প্লাস্টিকের স্পুলের উপরে যে পেঁচানো ছিল, সেই স্পুলগুলার কাজ হচ্ছে ১ম এ সরে যাওয়া। অর্থাৎ পুরান ল্যাব অন প্রসেসিং ল্যাবগুলা শীটগুলি তো একটা প্লাস্টিকের প্যাকেজের উপরে পেঁচানো। সেই এম্পটি প্যাকেজটাকে আগে আমার সরায় দিতে হবে। নতুন প্যাকেজটাকে এনে রাখতে হবে এবং তারপরের কাজ হচ্ছে নতুন ল্যাপের সাথে আগের ল্যাপের অবশ্যই একটা জোড়া দিতে হবে। জোড়া দিতে হবে কি জন্য? কারণ জোড়া যদি না দেই তাহলে তো ল্যাপের কন্টিনিউটি বজায় থাকলো না। অর্থাৎ কম্বার থেকে যে স্লাইভারটা বের হবে সেই স্লাইভারের কন্টিনিউটি কিন্তু বজায় থাকবে না যদি আমরা এই পিসিং টুকু না করি। তো অর্থাৎ এই যে এই কাজটুকু ম্যানুয়ালি আমরা যদিও ল্যাবগুলিকে ল্যাব ফরমার মেশিন থেকে নিয়ে আসবো ম্যানুয়ালি, কিন্তু অটোমেশন কোথায় থাকবে? অটোমেশন থাকবে হচ্ছে ল্যাবগুলিকে এনে প্রসেসিং ল্যাবগুলির জায়গায় স্থির করা। প্রসেসিং ল্যাবের যে প্যাকেজটা ছিল সেই প্যাকেজটা তো খালি হয়ে গেছে। সেই খালি প্যাকেজটাকে সরানো, নতুন ল্যাবটাকে বসানো এবং নতুন ল্যাবের সাথে পুরাতন ল্যাবের পিসিং করে দেওয়া। এই কাজগুলি হচ্ছে অটোমেশনের মাধ্যমে হবে। আর কিন্তু মূল ট্রান্সপোর্টেশন এর কাজটা এখানে হচ্ছে আ ম্যানুয়ালি, যে তাকে একটা ট্রলিতে ৪ টা করে ল্যাব থাকবে। এই ট্রলিটাকে ল্যাব ফরমাট থেকে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে আমাদের সার্ভো ট্রলিটা হচ্ছে সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম। এখন আমরা একটা ভিডিও দেখব। ভিডিওতে অবশ্য আমরা হচ্ছে সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম সম্পর্কে দেখব না। ভিডিওতে আমরা দেখব হচ্ছে ফুললি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম সম্পর্কে। আমরা হচ্ছে ভিডিওতে চলে যাই। ভিডিওতে যেহেতু কমবার আমরা
ব্লক সাইটের কম্বিং সেকশনে চলে আসি এবং এই কম্বিং সেকশন থেকে আমরা 6 নাম্বার ভিডিওটা, কম্বিং সেকশনের 6 নাম্বার ভিডিওটা অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম। অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম এখানে চলে যাই। এখানে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বেশ বছরখানেক আগের। তখন এই অটোমেশনটা অর্থাৎ ফুললি ল্যাব ট্রান্সপোর্টেশন, ফুললি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেমটা তখনও রিটারের নিজেদের হচ্ছে তাদের ছিল না। তারা হচ্ছে টেক ওয়ান নামের একটা প্রতিষ্ঠানের হচ্ছে এই ট্রান্সপোর্টেশন সিস্টেমটা তারা ব্যবহার করত। তো সেই টেক ওয়ান এর ভিডিও আগে আমরা দেখি। আমি ভিডিওটা চালু করছি। তো ৪ টা হচ্ছে ধাপে ধাপে আমাদেরকে এই পদ্ধতিটাকে বোঝানো হবে। প্রথমটা হচ্ছে কনভেয়র লিফট, দ্বিতীয় ধাপ হচ্ছে কনভেয়র, তৃতীয় ধাপ হচ্ছে ল্যাব ট্রান্সপোর্টেশন এবং চতুর্থ ধাপ হচ্ছে স্পুল ট্রান্সপোর্টেশন। এই ৪ টা ধাপের মাধ্যমে আমাদেরকে হচ্ছে এই টোটাল ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে দেখানো হবে। তো প্রথমে হচ্ছে কনভেয়র লিফট। কনভেয়র লিফটের মধ্যে যেটা হয় যে এই যে দেখো এখানে এটা কিন্তু কমবার, হিটারের কমবার E75 এখানে নাম লেখা আছে, হিটারের কমবার। আর এই কনভেয়র লিফট যেটা, এই যে এখানে হচ্ছে লেখা আছে টেক ওয়ান। তার মানে মূল কমবার যদিও রিটারের, কিন্তু এই অটোমেশন সিস্টেমটা হচ্ছে টেক ওয়ান এর। এখন অবশ্য রিটার তাদের নিজেদের সিস্টেমে ব্যবহার করে। তো প্রথমে কাজ যেটা হয় যে একটা লিফট এসে ল্যাব ফরম্যাট থেকে যে ল্যাবটা তৈরি হবে সেই ল্যাবটাকে নিয়ে নিচে একটা কনভেয়র বেল্টের উপরে এনে রেখে দেয়। কনভেয়র লিফট বলতে বোঝানো হচ্ছে মাত্রই ল্যাব ফরম্যাট থেকে যে ল্যাবটা তৈরি হয়ে আসবে সেই ল্যাবকে নামানো হবে এবং একটা কনভেয়র বেল্টের উপরে ছেড়ে দেওয়া হবে। দেখি তাহলে। নিচে নামাচ্ছে এবং নিচে নামায় একটা কনভেয়র বেল্টের উপরে রেখে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সেই কনভেয়র বেল্ট। এখন কনভেয়র বেল্ট করবে কি, আমার কম্বার মেশিনগুলি যেই লাইন বরাবর বসানো, এখানে একটা কথা। হ্যাঁ, বলো। বুঝতে পারছি না। কনভেয়র, এই যে আপনি বলেন কনভেয়র বেল্ট, এই কনভেয়র বেল্ট জানতে হবে কি স্যার, এটা হাইপারবোলা। আমি কি কনভেয়র লিফট এই এই কথাটা আরেকবার বলবো? আরেকবার রিপিট করতে বলতেছি। জি স্যার কনভেয়র যে স্যার বললেন না, কনভেয়র বেল্ট না কি যেন স্যার, ওই কথাটা স্যার একটু আবার স্যার আচ্ছা, বুঝি নাই। ঠিক আছে। তো প্রথম ধাপ যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে কনভেয়র লিফট। কনভেয়র লিফটে যেটা করা হয় যে ল্যাব ফর্মার মেশিন থেকে যে ল্যাবটা বের হবে সেই ল্যাবটাকে নিয়ে একটা কনভেয়র বেল্টের উপরে ছেড়ে দেওয়া হবে। এখন কনভেয়র বেল্ট কি জিনিস? আমার মনে হয় তোমার কাছে শব্দটা হয়তো অপরিচিত লাগছে। কনভেয়র বেল্ট কি জিনিস? কনভেয়র, এই যে এখানে তোমার কনভেয়র নামটা লেখা আছে। কনভেয়র শব্দটার বানানটা হচ্ছে CONVEYOR, কনভেয়র। কনভেয়র আসছে শব্দটা কনভে থেকে। কনভে মানে হচ্ছে বহন করা। আমাদের নিশ্চয়ই মনে পড়ে আমরা যখন ছোটবেলায় চিঠি লিখেছিলাম ইংরেজিতে পরীক্ষার মধ্যে, যে কনভে মাই বেস্ট উইশেস টু দ্য ইয়ঙ্গার্স, এরকম একটা লাইন কিন্তু আমরা প্রায় লিখতাম। এটার মানে ছিল এটা যে আমার হচ্ছে শুভেচ্ছা ছোটদেরকে পৌঁছে দিও, এরকম আরকি। হ্যাঁ, তো কনভে মানে হচ্ছে পৌঁছে দেওয়া। অর্থাৎ এমন একটা বেল্ট, যে বেল্টটা হচ্ছে ম্যাটেরিয়ালকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দেয়। অনেক সময় আমরা হচ্ছে এয়ারপোর্টে দেখেছি কিনা, বা হচ্ছে এয়ারপোর্টে না গেলেও ওই নাটক সিনেমাতেও হয়তো আমরা দেখতে পারি যে হচ্ছে একটা বেল্ট থাকে যেটা চলমান, এবং লোকজন হচ্ছে ওইখানে ব্যাগ রাখে এবং ব্যাগটা হচ্ছে, বেল্ট যেহেতু সামনের দিকে আগায়, তো ব্যাগ রাখলে ব্যাগটা হচ্ছে সামনের দিকে আগাতে থাকে। কিংবা সোজা বাংলায় আমরা হচ্ছে সবসময় যেটা দেখি, এসকেলেটর যেটা দেখি আমরা, চলন্ত সিঁড়ি, সেটাও কিন্তু এক ধরনের কনভেয়র বেল্ট। তো কনভেয়র বেল্ট হচ্ছে এই কাজ করে আরকি, সে বহন করবে। এখন কনভেয়র লিফট যে স্টেপটা, এই স্টেপটার হচ্ছে একটা লিফট আসবে, এই যে এটাই লিফট। সে করবে কি, এই ল্যাব ফরম্যাট থেকে ল্যাবটা নিয়ে কনভেয়র বেল্টের উপরে ছেড়ে দিবে।
এখন এইটা হচ্ছে সেই কনভেয়র বেল্ট, এই যে এখানে। কনভেয়র বেল্টটার মাধ্যমে দ্বিতীয় ধাপ হচ্ছে কনভেয়র। কনভেয়র বেল্ট করবে কি ল্যাবগুলিকে নিয়ে মেশিন বরাবর নিয়ে যাবে। অর্থাৎ মেশিন যেখানে আছে কম্বার মেশিন, সেই কম্বার মেশিন বরাবর নিয়ে যাবে। কনভেয়র বেল্টটা হচ্ছে নিয়ে যাচ্ছে ল্যাবগুলিকে। কম্বার মেশিন যে বরাবর বসানো সেই বরাবর নিয়ে যেতে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই ল্যাব ট্রান্সপোর্টেশন এর যদি আমি ফুল অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন নিতে চাই, তাহলে আমার কম্বিং সেকশনে যতগুলি কম্বার, ৬ টা কম্বার থাকলে ৬ টা, ৮ টা থাকলে ৮ টা, সবগুলা কম্বার এক লাইন বরাবর বসাতে হবে। কেন বসাতে হবে? সেটা আমি সেটা একটু পরে তোমরাই বুঝতে পারবা। কিন্তু এক লাইন বরাবর বসাতে হবে। আচ্ছা, তো সেই লাইন বরাবর হচ্ছে এনে রাখা হলো ল্যাবগুলিকে। এর মাধ্যমে আমাদের কনভে যেই স্টেপ 2 সেটা শেষ। কনভেয়র লিফট স্টেপ শেষ, কনভেয়র এই স্টেপটাও শেষ। ৩ নাম্বার স্টেপ যেটা ল্যাব ট্রান্সপোর্টেশন, এবার এটা শুরু হবে। এখন ল্যাবগুলি হচ্ছে এই লাইন বরাবর, এই যে আমরা ভিডিওতে যে একটা লম্বা লাইন দেখতে পাচ্ছি, সবগুলা কম্বার এই এক লাইন বরাবর বসানো থাকবে। এবং উপর থেকে দেখো কমলা রঙের আমরা হচ্ছে একটা রোবোটিক হ্যান্ড দেখতে পাচ্ছি। এই রোবোটিক হ্যান্ডটা হচ্ছে এখন সে নিচে নেমে আসবে। একজন লিখেছো কনভেয়র কি প্যাকেজ গুলোকে কম্বার মেশিনে পাস করে দিবে, এটাই কাজ? না, কম্বার মেশিনে পাস করবে না, বরঞ্চ কম্বার মেশিন বরাবর এনে রেখে দিবে। ঠিক আছে? কম্বার মেশিন বরাবর এনে রেখে দিবে। আমি বলেছি যে যদি আমরা ফুললি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম ইনস্টল করতে চাই, তাহলে অবশ্যই সবগুলি কম্বারকে ধরা যাক ৬ টা কিংবা ৮ টা কিংবা ১২ টা, সবগুলা কম্বারকে এক লাইন বরাবর নিয়ে আসতে হবে। কেন? সেটাই আমি দেখাচ্ছি এখন। তো ৩ নম্বর স্টেপে হচ্ছে সেই লাইন বরাবর রেখে দেওয়াটা হচ্ছে কনভেয়রের কাজ। ল্যাব বহন করার জন্য আমাদের এখানে একটা রোবোটিক হ্যান্ড আছে। ৩ নাম্বার স্টেপ যেটা সেটা হচ্ছে ল্যাব ট্রান্সপোর্টেশন। এখানে একটা রোবোটিক হ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ। রোবোটিক হ্যান্ড আসছে এবং এই রোবোটিক হ্যান্ডটা এসে সে ল্যাব গুলাকে নিয়ে যাবে। হুম, রোবোটিক হ্যান্ডটা আসছে, এই যে এটার গায়ে টেক 1 লেখা আছে এখানে। টেক 1, টেক 1। রোবোটিক হ্যান্ডটা যেহেতু এটা এক লাইন বরাবর চলাচল করে, সেহেতু অবশ্যই আমার মেশিন গুলাকেও এই লাইন বরাবর থাকতে হবে, এটাই। রোবোটিক হ্যান্ডটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে এবং সে ল্যাবটাকে ধরে ফেলার চেষ্টা করবে। ৮ টা ল্যাপের ওজন কিন্তু ২০০ কেজি অ্যারাউন্ড। সুতরাং বোঝাই যাচ্ছে বেশ ভারী একটা জিনিস। এগুলো হচ্ছে এম্পটি প্যাকেজ ল্যাপের, যে কালো কালো এম্পটি প্যাকেজ। এখন সিস্টেম করবে কি, স্যার যেই এমটি কম্বারের। প্যাকেজ হ্যাঁ বলো। স্যার এমটি প্যাকেজটা কোন দিক দিয়ে মানে ওইটা বের হয় কোন দিক দিয়ে এটা দেখা। আচ্ছা, এটা আমরা আরেকটা ভিডিওতে দেখবো, সমস্যা নেই। তাদেরকে রেখে দেওয়া হলো প্যাকেজগুলিকে। এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সফটওয়্যারে যে ক্ষেত্রে যখন ফুললি অটোমেশন থাকবে, তখন যদি আমার ৬ টা কম্বার থাকে, ৮ টা কম্বার থাকে, সমস্ত কম্বারগুলো একটা সেন্ট্রাল ডাটাবেসের অধীনে থাকবে। থাকলে সুবিধা হবে কি, ম্যানুয়ালি যদি আমি কম্বারটা পৌঁছায় দিতাম, সরি কম্বারে আমরা ল্যাবটাকে পৌঁছায় দিতাম, আমরা হয়তো চোখের আন্দাজে খেয়াল করতাম যে হচ্ছে কোনটার মধ্যে ল্যাব আগে শেষ হতে পারে, সেখানে আমরা আগে পৌঁছায় দিতাম। তো যখন সবগুলা কম্বারের তথ্যই একটা সেন্ট্রাল ডাটাবেসে থাকবে, সেন্ট্রাল সিস্টেমে থাকবে, তখন এটা সফটওয়্যার ডিসিশন নিবে। এই ফুললি অটোমেশনের যে সফটওয়্যার, সে সিদ্ধান্ত নিবে যে কোন কম্বারটা আগে শেষ হবে, কোন কম্বারে ল্যাব আগে পৌঁছানো দরকার, সেই অনুযায়ী হচ্ছে ল্যাবকে পৌঁছায় দেওয়া হবে। তো ল্যাব ট্রান্সপোর্টেশন বলতে এইটাই, যে আমার রোবোটিক হ্যান্ড আসবে এবং কনভেয়র বেল্ট থেকে ল্যাবটাকে নিয়ে যেই কম্বারের আগে দরকার সেই কম্বারটাকে আগে সে হচ্ছে রেখে আসবে। যেহেতু রোবোটিক হ্যান্ড এটা জিগজ্যাগ পথে চলা তার পক্ষে সম্ভব না, সে একটা লাইন বরাবর চলবে। ঠিক আছে? তো এই কারণেই আমাদের আমরা ১ম এ বলেছিলাম যে ফুললি অটোমেশন যদি থাকে, তাহলে আমাদেরকে পুরাপুরিভাবে এক লাইন বরাবর কম্বার গুলিকে বসাতে হবে।
এইটা হচ্ছে আমার কনভেয়র। ঠিক আছে? এই বরাবর কনভেয়র। তো কনভেয়রের মাঝখানে উদ্দেশ্য ছিল এটাই। ল্যাবটা তো এখান থেকে বের হয়ে এখানে জমা হয়। কনভেয়র বেল্ট করে কি ল্যাবগুলিকে নিয়ে পরিবহন করে কম্বারের লাইন বরাবর রেখে দিয়ে আসে। ওটাই হচ্ছে কনভেয়র। যে ল্যাব ফরমারের কাছ থেকে নিয়ে ওটাকে কম্বারের কাছে পৌঁছে দেওয়া। কম্বারের বরাবর পৌঁছায় দেওয়া। আচ্ছা অ্যাটেন্ডেন্স কি হয়েছে? এটা প্রাইভেটলি মেসেজেই তো জানা যায়। কেন এভাবে লিখো? কনভেয়র হয়ে গেছে যেহেতু তাই এখন রোবোটিক হ্যান্ড সে তার কাজে নেমে গেল। আমি একটু টেনে দিচ্ছি কারণ এটা ধীরে, ধীরে হয়তো আমাদের সময় চলে যাচ্ছে। আচ্ছা এই যে ল্যাবগুলিকে ধরলো এবং ল্যাবগুলিকে ধরে সে জায়গা অনুযায়ী পৌঁছে দিয়ে আসবে। এরপরে ৪ নম্বর ধাপ স্পুল ট্রান্সপোর্টেশন। স্পুল হচ্ছে কারা? স্পুল হচ্ছে এই যে এমটি প্যাকেজগুলা যারা এদেরকে বলা হচ্ছে স্পুল। এবং নিশ্চয়ই এই মেশিনটার ক্ষেত্রে খেয়াল করেছো স্পুল হচ্ছে নিচের এই যে তোমার একটা কেস আছে স্পুলের কেস, এই কেসে এসে জমা হয়ে থাকে। তো আ স একই সাথে আ যেই রোবোটিক হ্যান্ড সে এই কাজটাও করে যে স্পুলগুলিকে তুলে নিয়ে ল্যাব ফরমারে পৌঁছে দিয়ে আসে। এই যে স্পুল কিভাবে মেশিনের পিছনে আসলো এই জিনিসটা আমরা আরেকটা ভিডিওতে দেখব আবার। আপাতত এই ভিডিওটাই শেষ করি। স্পুল ট্রান্সপোর্টেশন প্যাকেজটাকেই বলা হচ্ছে স্পুল। এটাকে নিয়ে ল্যাব ফরমারে রেখে আসা হবে। এই মোটামুটি। তাহলে আশা করি ৪ টা স্টেপ তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। সহজ জিনিস। কঠিন কিছু না। তার মানে কনভেয়র লিফট, কনভেয়র, ল্যাব ট্রান্সপোর্টেশন এবং স্পুল ট্রান্সপোর্টেশন এই ৪ টা ধাপের মাধ্যমে ফুললি অটোমেটিক ট্রান্সপোর্টেশন সিস্টেম টা কাজ করে। কনভেয়র লিফট হচ্ছে কোনটা? যে ল্যাব ফরমার থেকে সে হচ্ছে ল্যাবটাকে নামিয়ে কনভেয়র বেল্টের উপরে রাখবে। কনভেয়র বেল্টের কাজ হচ্ছে সেটাকে নিয়ে কম্বারগুলি সবগুলা যেহেতু একই লাইন বরাবর বসানো, সেই লাইন বরাবর নিয়ে যাওয়া। ল্যাব ট্রান্সপোর্টেশন হচ্ছে একটা রোবোটিক হ্যান্ডের মাধ্যমে সে ল্যাবগুলিকে তুলে নিবে। ৮ টা ল্যাবকে তুলে নিবে এবং যেই কম্বারের আগে দরকার সেই কম্বারের কাছে সে পৌঁছে দিয়ে আসবে। এবং শুধুমাত্র ফুল প্যাকেজ নিয়ে কাজ করলে তো চলবে না। এমটি প্যাকেজকেও হচ্ছে দিয়ে আসতে হবে ল্যাব ফরমারে। তো এই এমটি প্যাকেজকে ল্যাব ফরমারে দিয়ে আসার কাজটা করবে হচ্ছে স্পুল ট্রান্সপোর্টেশন এই সিস্টেমের মধ্যে এই কাজটাকে করা হবে। এইভাবে ৪ টা হচ্ছে প্রাইভেটলি মেসেজ অফ করা, তাই নাকি? আচ্ছা, আ participant can chat with everyone publicly and privately. হ্যাঁ, এবার অন করা আছে। এবার তোমরা একটু নিজেরা গল্পগুজব করতে পারবা। ও আবার একটা ইমো দিছে, মন খারাপের ইমো। সে খুবই শোকগ্রস্ত। শোকগ্রস্ত ভদ্রলোকটা কে? তার নাম হচ্ছে হিমন। প্রাইভেট মেসেজ পাঠানো যায় না এজন্য সে খুবই দুঃখিত ছিল। আশা করি হিমন তুমি এবার প্রাইভেট মেসেজ দিচ্ছে স্যার। পাঠাতে পারবা। হ্যাঁ? দিচ্ছে স্যার। ও তো আসলে হাফ ক্লাস ধরেই ঘুমায়। তাই নাকি? আচ্ছা, ঠিক আছে। আশা করি এই ৪ টা ধাপের মাধ্যমে তোমরা হচ্ছে বুঝতে পারছো যে অটোমেশনটা কিভাবে হয়। অটোমেশন ইন ল্যাব ট্রান্সপোর্টেশন এটা কিভাবে হয় এটা বুঝতে পারছো। আমরা আরেকটা ভিডিও দেখতে পারি। এই ভিডিওটা হচ্ছে একজন যে আমাকে প্রশ্ন করছিল শাকিল মনে হয় যে কিভাবে প্যাকেজটার প্যাকেজটা কিভাবে পিছনে আসে। আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে এটা হচ্ছে আমাদের এই ভিডিওটা আমরা হচ্ছে দেখছি কম্বিং আমাদের সেকশনের কত নাম্বার ভিডিও? ১ম এ দেখলাম ৬ নাম্বার। এখন দেখব হচ্ছে ২ নাম্বার ভিডিওটা এখন আমরা দেখব।
এটাই। ট্রান্সপোর্ট অটোমেশন সার্ভোল্যাব। সার্ভোল্যাব হচ্ছে রিটারের ফিচার। রিটারের যেই ফুললি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম ওটাকে ওরা বলে হচ্ছে সার্ভোল্যাব। আর কিছুক্ষণ আগে আমরা প্রথমে বলেছিলাম ক্লাসের শুরুতে, সেটা ছিল হচ্ছে সার্ভো ট্রলি। সার্ভো ট্রলিটা হচ্ছে সেমি অটোমেটিক, আর সার্ভো ল্যাবটা হচ্ছে ফুল অটোমেটিক ট্রান্সপোর্টেশন সিস্টেম। তো দেখে আসি সার্ভো ল্যাব। একই জিনিস। এখানে প্রথমে দেখানো হচ্ছে এমটি প্যাকেজ গুলিকে অর্থাৎ স্পুল গুলিকে নিয়ে যাওয়া হচ্ছে। রিটারের সিস্টেমটা একটু ভিন্ন। তারা হচ্ছে 2 তলা একটা বিল্ডিং বানায়, সেই বিল্ডিং এর উপর তলায় ল্যাবটা থাকে এবং নিচ তলায় হচ্ছে তোমার স্পুল গুলি থাকে। এই এখন ল্যাব ট্রান্সপোর্টেশন হচ্ছে, কিছুক্ষণ আগে স্পুল ট্রান্সপোর্টেশন হয়ে গেল। তো এখানে থেকে বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে আমার যদি 6টা 8টা কম্বার থাকে, সবগুলা কম্বার হচ্ছে এই এক লাইন বরাবর রাখতে হবে, যেহেতু রোবোটিক হ্যান্ডটা সে এক লাইন বরাবর যাবে এবং আসবে। কাজেই রোবোটিক হ্যান্ডের সুবিধার্থে আমাদেরকে অবশ্যই যতগুলি মেশিনে হোক না কেন সবগুলা মেশিনকে এক লাইন বরাবর বসাতে হবে। যেই কম্বারে দরকার সেই কম্বারে রেখে দিয়ে আসা হলো। এই পিছনের এই কেসটা হচ্ছে স্পুলের কেস। এই পিছনের এই কেসটা যখন এই প্রসেসিং ল্যাব শেষ হয়ে যাবে তখন এই কেসটা এসে পিছনে জমা হবে। যেগুলি পিছনে জমা হয়ে থাকা ছিল সেগুলোকে নিয়ে চলে যাওয়া হবে এবং ল্যাব ফরমারের এই যে নিচ তলায় রেখে দিয়ে আসা হবে আর কি। ল্যাব ফরমারের নিচ তলায়। এটাও কিন্তু সেই কনভেয়র বেল্ট, আমরা হচ্ছে টেক 1 এর ভিডিওতে যেটা দেখেছিলাম, এটা সেই কনভেয়র বেল্ট। এখানেও একটা কনভেয়র বেল্ট কিন্তু এটা উপরে এবং নিচেও কনভেয়র বেল্ট থাকে। এই তো প্যাকেজগুলি নিচ তলায় চলে গেল। এখন হচ্ছে যদি ভিতরে কোনো প্যাকেজ না থাকে তাহলে ধাক্কা দিয়ে, এই যে সে হচ্ছে ধাক্কা দেওয়ার জন্য দায়ী এই ভদ্রলোক, সে হচ্ছে ধাক্কা দিয়ে এই প্যাকেজটাকে ভিতরে পাঠিয়ে দিল। এবং এই প্যাকেজের উপরই এখন হচ্ছে ল্যাব পেঁচানো হবে। ল্যাব পেঁচানো শেষ হয়ে গেলে এই উপর তলায় 2 তলায় হচ্ছে ল্যাবটা বের হয়ে আসবে এবং নিচের কনভেয়র বেল্ট আরেকটু সরে গিয়ে হচ্ছে তোমার আরেকটা নতুন প্যাকেজকে, এমটি প্যাকেজকে জায়গা করে দিবে। সেই প্যাকেজটাকেও এরকম ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। এভাবেই হচ্ছে ট্রান্সপোর্টেশনটা কমপ্লিট হয়। এভাবে হচ্ছে ট্রান্সপোর্টেশনটা কমপ্লিট হয়। যাই হোক, এই যে যেমন এখান থেকে দেখা যাচ্ছে ভিডিওটা যে এই পর্যায়ে এসে বোঝা যাচ্ছে যে আমার যতগুলা, যেমন এখানে প্রায় কয়টা 6টা, হ্যাঁ এখানে প্রায় 24টা কম্বার দেখানো হচ্ছে আর কি। তো 24টা কম্বার একই লাইন বরাবর হতে হবে। ঠিক আছে, 24টা কম্বার একই লাইন বরাবর, যেন রোবোটিক হ্যান্ড যেহেতু এক লাইন বরাবর চলবে সেজন্য হচ্ছে সবগুলাকে কভার দিতে পারে। এখন এক একটা যদি জিগজ্যাগ করে বসানো থাকে তাহলে তো এটা সম্ভব না। এই তো আশা করি তোমরা হচ্ছে এই ফুললি অটোমেশন ইন ল্যাব ট্রান্সপোর্টেশন এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে ল্যাব ট্রান্সপোর্টেশনের জন্য 2টা পদ্ধতি। একটা হচ্ছে এটা ফুললি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম, যেটাকে রিটার নাম দিয়েছে সার্ভো ল্যাব। আর একটা হচ্ছে সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম, যেটাকে রিটার নাম দিয়েছে সার্ভো ট্রলি। অন্য ম্যানুফ্যাকচারারও আছে, তাদের নিজস্ব নাম, তারা কিন্তু সার্ভো ল্যাব এবং সার্ভো ট্রলি এই নামটা ব্যবহার করবে না। সার্ভো ল্যাব সার্ভো ট্রলি হচ্ছে রিটারের হচ্ছে তাদের কমার্শিয়াল নেম বলা যেতে পারে। এখন এখানে একটা জরুরি আলোচনা হচ্ছে যে আমরা কেন আসলে এই অটোমেশনের সাহায্য নিব, এই অটোমেশনের সাহায্য আমাদের কেন নেওয়া উচিত।
অটোমেশনের ক্ষেত্রে কিন্তু শুধু এটাই মানে বিবেচ্য বিষয় না যে আমাদের প্রোডাকশন অনেক বেড়ে যায়, বরঞ্চ আসলে প্রোডাকশনের সাথে সাথে একটা অনেক বড় ভূমিকা এখানে যেটা সেটা হচ্ছে তাদের কোয়ালিটির তোমার হচ্ছে প্যারামিটার গুলা ভালো থাকে। কোয়ালিটি ইস্যু আসলে অটোমেশনের সাথে অনেক বড় একটা ইস্যু হচ্ছে কোয়ালিটি ইস্যু। কেন কোয়ালিটি ইস্যু এটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমাদের স্পিনিং এ হচ্ছে ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেশন যেভাবে করা হয়, দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। এই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ম্যাটেরিয়াল, যত ম্যাটেরিয়াল আমরা দেখি স্পিনিং এ সবগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হচ্ছে যে যেখানে ম্যাটেরিয়াল ভিতরে থাকে, মূল প্যাকেজ বাইরে থাকে। কথাটা আমি আবারও বলি, কোন সময় এরকম হয়, কোন সময় না, আসলে মাত্র একটা ক্ষেত্রে এরকম হয়, মূল প্যাকেজটা বাইরে থাকে আর ম্যাটেরিয়ালটা ভিতরে থাকে। যেমন স্লাইভারের ক্যান, কার্ডিং মেশিনের স্লাইভারের ক্যান, ড্র ফ্রেমের স্লাইভারের ক্যান কিংবা কম্বারের স্লাইভারের ক্যান। ওই ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে স্লাইভারের ক্যান মূল প্যাকেজটা বাইরে আর সফট যে ম্যাটেরিয়াল সেই লেয়ারটা থাকে হচ্ছে ভিতরে। ক্যানের ভিতরে স্লাইভার থাকে, বাইরে কিন্তু স্লাইভার থাকে না। তাতে হয় কি, তাতে হয় যে প্যাকেজটা কে খুব সহজেই আমরা হচ্ছে নিশ্চিন্তে ট্রান্সপোর্ট করতে পারি, কারণ একটা ক্যানের সাথে আরেকটা ক্যানের ধাক্কা লাগলেও কোনো সমস্যা নেই, স্লাইভারের উপরে কোনো ধরনের আঘাত পড়ে না। কিন্তু এই জিনিসটা একটুখানি ব্যতিক্রম হয়ে যায় যখন অন্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, যেমন তুমি ল্যাপের কথাই চিন্তা করো, মূল প্যাকেজ ভিতরে, ল্যাপটা বাইরে, সেন্সিটিভ। তারপরে হচ্ছে তুমি রোভিং এর কথা চিন্তা করো, মূল রোভিং ববিন ভিতরে, রোভিংটা বাইরে, সেন্সিটিভ। কারণ রোভিং ল্যাপ এগুলির মধ্যে মোটেও টুইস্ট থাকে না, তারা খুবই সেন্সিটিভ ম্যাটেরিয়াল। এর বিপরীতে যখন হচ্ছে আমরা চিন্তা করি যে মনে করো একটা হচ্ছে কিসের কথা বলবো, যেমন ইয়ার্ন, রিং ববিন, রিং ফ্রেম থাকে পাওয়া ইয়ার্ন ববিন। ইয়ার্ন ববিনেও কিন্তু একই জিনিস, মূল প্যাকেজ ভিতরে, আমরা প্যাকেজের উপরে ইয়ার্নটাকে পেঁচাই, কিন্তু ইয়ার্ন যেহেতু হাইলি টুইস্টেড সে এতটা ঝুঁকিপূর্ণ না, তাকে হাত দিয়ে ধরলেও বিশেষ কোনো সমস্যা নাই। এর পরবর্তীতে আমরা পাই হচ্ছে কোন, যেটা ওয়াইন্ডিং মেশিন থেকে পাওয়া। এই কোনও কিন্তু একই জিনিস, প্যাকেজ ভিতরে, ইয়ার্নটা বাইরে, কিন্তু তাতে সমস্যা নাই, ইয়ার্নটা হাইলি টুইস্টেড, কোনো সমস্যা নেই, হাত দিয়ে ধরা যাবে। মূল সমস্যা আসলে পরে দুইটা ম্যাটেরিয়াল, একটা হচ্ছে রোভিং আর একটা হচ্ছে ল্যাপ। তো এই রোভিং এবং এই ল্যাব তারা যখন হচ্ছে এই সমস্যায় পড়ে যায় যে মূল প্যাকেজটা ভিতরে আর ম্যাটেরিয়ালটা বাইরে এবং তারা আনটুইস্টেড, খুবই সেন্সিটিভ, এই পর্যায়ে তাদেরকে আসলে যত বেশি সম্ভব ম্যানুয়াল ট্রান্সপোর্টেশনটাকে এড়ানো দরকার। কারণ যেহেতু ম্যাটেরিয়ালটা খুবই সেন্সিটিভ, আনটুইস্টেড, সুতরাং তাকে হাত দিয়ে ধরবো, ট্রান্সপোর্ট করব, এখান থেকে উঠাবো, ওইখানে নিয়ে রাখবো, যদি হাত দিয়ে ধরি তাহলে কিন্তু এটা খুবই ম্যাটেরিয়ালের জন্য মুশকিল, ম্যাটেরিয়ালের ইভেননেস নষ্ট হবে। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো যে যেই হুক গুলি ছিল রোবোটিক হ্যান্ডের, এই হুক গুলি কিন্তু মোটেও মূল ফাইবারের সাথে হুকের কোনো টাচ হয় নাই। হুকের যে আংটাটা ছিল, আংটাটা যেটা ছিল সেই আংটাটা এমন ভাবেই বানানো যেন মূল ল্যাপের গায়ে যেন তার বিন্দু মাত্র ছোঁয়া না লাগে, বরঞ্চ আংটাটা হচ্ছে স্পুল ধরে উঠিয়েছে এবং স্পুল ধরেই কিন্তু নামিয়েছে, যার ফলে মূল ল্যাপ কিন্তু হচ্ছে আওতার বাইরে ছিল, কোনো ক্ষতির বাইরে ছিল। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই যে ফুল অটোমেশন হলো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, এটার আসলে উদ্দেশ্য যে শুধুমাত্র এটাই না যে আমরা অটোমেশন করলে আমাদের প্রোডাকশন বাড়বে, শুধুমাত্র এটাই না, বরঞ্চ একটা অনেক বড় ইস্যু হচ্ছে কোয়ালিটি রিলেটেড ইস্যু। ঠিক আছে, তোমার কাছে এটা মনে হতে পারে অটোমেশন কেন করি, ওয়ার্কার কমানোর জন্য। ওয়ার্কারের বেতন আর কয় টাকা, ফ্যাক্টরি মালিকের কাছে এটা খুব বড় কোনো অর্থ না। কিন্তু মূল যে ইস্যু এটা হচ্ছে যদি আমরা অটোমেশন নেই, বিশেষ করে এই ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, ল্যাব এবং রোভিং ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যদি অটোমেশনের সাহায্য নেই, তাহলে আসলে আমাদের ওয়ার্কারের বেতন যতটা না বাঁচবে, হ্যাঁ ওয়ার্কার বেতন তো বাঁচবেই, তার চেয়ে বড় ইস্যু হচ্ছে আমাদের কোয়ালিটি কন্ট্রোলটা ঠিক থাকবে, ইভেন্টনেসে খুব একটা সমস্যা হবে না। আশা করি তোমাদেরকে মানে বোঝাতে পেরেছি যে কেন আমাদের অটোমেশন দরকার ল্যাব ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, এবং ফুললি অটোমেটেডটা আমাদের কেন হচ্ছে প্রেফারেবল। আচ্ছা, এখন এইটুকুর মধ্যে কারো সমস্যা আছে কি? সমস্যা থাকলে বলো, আমরা অ্যাটেন্ডেন্সে চলে যাই, সমস্যা না থাকলে। আলোচনার কোনো পয়েন্ট বুঝি নাই বা কোনো কনফিউশন আছে, এরকম কিছু থাকলে বলতে পারো। আচ্ছা, ধরে নিচ্ছি নাই। তো যারা যারা ঘুমায় গেছে ওদেরকে ঘুম থেকে উঠাও, এখনই অ্যাটেন্ডেন্সের পর্ব শুরু হবে। আচ্ছা, 17240 প্রেজেন্ট স্যার। 1811 কত ছিল মনে হয়, একদম প্রথম দিকে আসছিল।
ঘুমায় পড়ছে নাকি? 1812 ইয়েস স্যার। এই আমার তো স্যার মনে হলো ওয়ান, আরিফা তো মনে হয় ছিল, সে আমার মনে হয় একদম জি স্যার প্রথমে ছিল 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 জি স্যার, আচ্ছা, ছিল মনে নেটের প্রবলেম স্যার। 1812 ইয়েস স্যার। 3 এটা ছিল শামসুল আরেফিন শান্ত, হ্যাঁ জি ছিল, স্যার শান্ত আসছিল। ছিল, হ্যাঁ হ্যাঁ ওরা প্রথম আসছিল, শান্ত, আরিফা, আর একটা হচ্ছে কে জানি, আরেকটা ছেলে ছিল, নামটা ভুলে গেলাম। জি জি দিছি। আচ্ছা ও ছিল, এমনকি ঘুমায় গেছে শামসুল আরেফিন শান্ত। 1814 মাহাদি হাসান। Yes, sir. 5 সাদাব শাহরিয়ার। আচ্ছা 6 মেহেদি হাসান। 6 আছে স্যার, আছে আচ্ছা স্যার, ওই যে মেসেজ করলো। আচ্ছা হ্যাঁ, যারা এরকম হয় তুমি বলে দিও। 8 Yes, sir. 10 10 ছিল কি দেখছো সরা? স্যার 056 হ্যাঁ বেটা। স্যার 10 তো এটা তো হচ্ছে আমাদের প্রসেসিং ল্যাব, ঠিক আছে, প্রসেসিং ল্যাব, আর ওটা হচ্ছে নতুন ল্যাব যেটা। তো এই প্রসেসিং ল্যাবটা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে এই কাজটা, যে পুরান ল্যাবটাকে নতুন ল্যাবের জায়গায় নিয়ে আসা, তারপরে পুরান ল্যাবের প্যাকেজটাকে সরায় নেওয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরান ল্যাবের সাথে নতুন ল্যাবের একটা পিসিং করে দেওয়া। এই এই জিনিসটা কিন্তু হচ্ছে একটা জরুরি বিষয়। এই কাজটা হচ্ছে একটা অটোমেশনের মাধ্যমে হয় এখন, এবং এই ফিচারটাকে রিটার বলে হচ্ছে, তারা এই ফিচারটার নাম দিয়েছে রোবোল্যাব। এটা আমাদের এখানে আলোচনা আছে এটা নিয়ে। হ্যাঁ এটা, এই যে ফুললি অটোমেটেড কম্বিং সিস্টেম, ইউনিক ফুললি অটোমেটেড ল্যাব চেঞ্জ অ্যান্ড ব্যাট পিসিং সিস্টেম। ল্যাব চেঞ্জ মানে হচ্ছে ওই যে পুরান ল্যাবের প্যাকেজটাকে সরায় একটা নতুন ল্যাব বসায় দেওয়া, ঠিক আছে, এবং একই সাথে হচ্ছে ব্যাট পিসিং, তার মানে হচ্ছে ব্যাট পিসিং মানে ল্যাবের পিসিং আর কি, যে ল্যাবকে জোড়া লাগানো, অর্থাৎ পুরান ল্যাব যেটা শেষ হয়ে গেল সেটার সাথে নতুন ল্যাবকে অবশ্যই আমার পিসিং করতে হবে। যদি পিসিং না করি তাহলে সমস্যা কি? তাহলে সমস্যা হচ্ছে পুরান ল্যাব এবং নতুন ল্যাব একসাথে যদি না হয় তাহলে তো আমি একটা স্লাইভার পাচ্ছি না, এজন্য আমাকে কন্টিনিউটিটা অবশ্যই হচ্ছে বজায় রাখতে হবে। তো রোবোল্যাব সিস্টেমের ক্ষেত্রে আমরা একটা বিস্তারিত বোঝার জন্য এখানে আমরা হচ্ছে একটা ভিডিও দেখে আসি, এবং ভিডিও দেখে আসি, তাহলে আমার কাছে মনে হয় যে ভিডিও দেখে এটা সহজেই বুঝে ফেলা সম্ভব। এটা ওই যে 2 নাম্বার ভিডিওতে আছে এটা। মেশিন অটোমেশন রোবোল্যাব। তাহলে রোবোল্যাব, হ্যাঁ বলো। স্যার জি আচ্ছা এটা তো স্যার একটা মানে ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম না স্যার, রোবো ল্যাবটা? না না না, ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আমরা আগেই পড়ে আসছি। সার্ভো ল্যাব ছিল এটা, আর একটা ছিল সার্ভো ট্রলি, যেটা ফুললি অটোমেটেড ওটা ছিল হচ্ছে সার্ভো ল্যাব, আর যেটা সেমি অটোমেটিক সেটা ছিল হচ্ছে সার্ভো ট্রলি। তাহলে স্যার রোবো ল্যাবটা কি? হ্যাঁ রোবো ল্যাবটা হচ্ছে সার্ভো ল্যাব এবং সার্ভো ট্রলি। সার্ভো ল্যাবটা তো হচ্ছে যে ল্যাবটাকে সে রেখে দিয়ে আসবে ল্যাব ফরম্যাট থেকে নিয়ে। এখন রেখে দিয়ে আসলে তো কাজ শেষ না, এরপর আরো জরুরি কাজ হচ্ছে এই যে কারেন্ট ল্যাবটা যখন শেষ হয়ে যাবে তখন এই ল্যাবের প্যাকেজটাকে সরায় ফেলা, সরায় নতুন ল্যাবটাকে এটার জায়গায় নিয়ে আসা, এবং পুরান ল্যাবের সাথে নতুন ল্যাবের পিসিং করে দেওয়া। এই কাজটা, এই পিসিং কাজটা অটোমেশন করার যে পদ্ধতি সেটাকেই তারা কমার্শিয়াল, এটা কিন্তু কমার্শিয়াল নেম রোবোল্যাব, কিন্তু এটার মানে সিস্টেমটার নাম হচ্ছে এই যে এটা, যে ফুললি অটোমেটেড ল্যাব চেঞ্জিং এবং ব্যাট পিসিং সিস্টেম। এটা হচ্ছে মূল জিনিস, যে এটা ল্যাব চেঞ্জিং এবং ব্যাট পিসিং এর একটা অটোমেটিক সিস্টেম এটা, ঠিক আছে, এটা হচ্ছে তার মূল জেনেরিক নাম। রোবোল্যাব হচ্ছে রিটারের কমার্শিয়াল নেম আর কি। এর মানে এই না যে এই সিস্টেমটা কেবলমাত্র রিটারেরই আছে, অন্য ম্যানুফ্যাকচারার নাই। অন্য ম্যানুফ্যাকচারাররাও এই ধরনের হচ্ছে তারা অটোমেশন ব্যবহার করে থাকে। তো রিটার যেহেতু তাদের ভিডিওটা খুব সুন্দর করে আমাদেরকে দেখায়, সেহেতু আমরা এই জন্য এটা বেছে নিলাম আর কি। মানে স্যার এটার কাজ জাস্ট খালি পিসিং করা? কিসের কাজ? মানে যে রোবো ল্যাবের কাজ? না না, তুমি দেখতে থাকো, শুধু পিসিং না, একটা হচ্ছে যে পুরান প্যাকেজটাকে সরায় এই পিছনে কেসের মধ্যে নিয়ে আসা, নতুন প্যাকেজটাকে এখানে উপরে রাখা, এবং তারপরে পিসিং করা।
দুইটা কাজ আসলে, নতুন ল্যাবটাকে জায়গায় বসায় দেওয়া এবং হচ্ছে জোড়া লাগায় দেওয়া, দুইটা কাজ। দেখে আসি তাহলে, কিংবা দেখে আসো, তাহলে দেখলে আর একটু পরিষ্কার হবে। তারপরে দেখো, যেটা বুঝো না আমি বুঝাই দেওয়ার চেষ্টা করি। এটা ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে মানে প্যাকেজটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, শুরু করে বা ফুটো করে ফেলা বেলুনের মতো সে চুপসে গেল। এবং শেষের লেয়ারটা ইম্পর্টেন্ট। দেখো, সবার শেষের যে লেয়ারটা জমা, এই লেয়ারটাকে সামনে যেতে দেওয়া হবে না। এখানে তোমার ক্যালেন্ডার রোলার আছে একটা, ঠিক আছে, বা প্রেসিং রোলার, এখানে একটা প্রেসিং রোলার আছে। দেখো, খেয়াল করবে যে এখানে প্রেসিং রোলারটা নিচে নেমে আসবে। আর এটা তো হচ্ছে আমার মূল ল্যাপের প্যাকেজ, নিচের দুইটা রোলার আছে, এরা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং রোলার। এটা একটা ল্যাপ ওয়াইন্ডিং রোলার, আর এটা একটা ল্যাপ ওয়াইন্ডিং রোলার। ল্যাপ ওয়াইন্ডিং রোলারের কাজ হচ্ছে এই দুইটা রোলার ঘুরলেই ল্যাপটা হচ্ছে ঘুরে। ল্যাপ তো আর নিজে নিজে ঘুরতে পারবে না, তাকে ঘুরাতে হবে। তো ল্যাপকে ঘুরানোর কাজ করে হচ্ছে এই দুইটা ল্যাপ ওয়াইন্ডিং রোলার। আচ্ছা, এবার তোমরা যে প্রেসিং রোলার, এই প্রেসিং রোলারের দিকে খেয়াল করো। এই যে প্রেসিং রোলারটা কিন্তু নিচে নেমে আসছে, তোমরা খেয়াল করেছো কিনা? ঠিক আছে, প্রেসিং রোলারটা নিচে নেমে আসছে। আমি আরেকটু পিছনের দিকে নিচ্ছি, প্রেসিং রোলারটা নিচে নেমে আসে। প্রেসিং রোলারটা এখন যেরকম, খেয়াল করে দেখো, প্রেসিং রোলারের দিকে তাকায়, সে হচ্ছে নিচে নেমে চলে আসবে। এই যে নিচে নেমে চলে আসলো, এবং নিচে নেমে চলে আসলেই কিন্তু এই জায়গা থেকে তখন হচ্ছে ল্যাপটা আটকে গেল। এখন আমি এতক্ষণ ল্যাপটাকে চালাচ্ছিলাম হচ্ছে ক্লকওয়াইজ। যদি আমার ল্যাপটাকে নিয়ে যাওয়ার ইচ্ছা হয় সামনের দিকে, তাহলে আমরা কিন্তু ল্যাপটাকে ঘোরাতে হবে ক্লকওয়াইজ পজিশনে, তাই না? তো যখন আমি ল্যাপের শেষ লেয়ারটা বাকি আমার, তখন আমি হচ্ছে প্রেসিং রোলারটা নেমে আসবে। প্রেসিং রোলার নেমে আসার ফলে ল্যাপের ক্লকওয়াইজ রোটেশন বন্ধ হয়ে যাবে, ক্লকওয়াইজ রোটেশন তার বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এইটুকু আমরা দেখলাম। এরপরে দেখি কি হয়। ল্যাপের ক্লকওয়াইজ রোটেশন বন্ধ হয়ে গেল। আচ্ছা, এখন যদি ল্যাপটাকে আমরা অ্যান্টি ক্লক ঘুরাই, আমরা অ্যান্টি ক্লক ঘুরাই, এদিকে ঘুরাই, তাহলে কি হবে? তাহলে কিন্তু এই জায়গা থেকে প্রেসিং রোলারের নিচ থেকে ল্যাপটা ছিঁড়ে যাবে। কারণ কি? কারণ তখন উল্টা দিকে টান পড়বে এবং প্রেসিং রোলার চাপ দিয়ে ধরে রাখছে, তখন প্রেসিং রোলারের এদিক থেকে হচ্ছে ল্যাপটা ছিঁড়ে যাবে। খেয়াল করে দেখো, এই যে উল্টা দিকে চলে আসলো এবং ল্যাপের প্রেসিং রোলারের নিচ থেকেই ছিঁড়ে গেল। এটা জরুরি। কেন জরুরি এটা বলবো তোমাদেরকে। প্রেসিং রোলারের নিচ থেকে হচ্ছে ল্যাপটা ছিঁড়ে গেল, এবং ল্যাপটা যেহেতু এখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসছে, সেহেতু ওই ছিঁড়া অংশটা এখন এই প্যাকেজের গায়ে এই নিয়ে আসা হলো। ছিঁড়া অংশটা হচ্ছে এখন এইখানে। তোমরা হয়তো খুব ভালোভাবে খেয়াল করার সুযোগ হচ্ছে না, যে এইখানে একটুখানি উঁচু জায়গা দেখা যাচ্ছে, তার মানে ছিঁড়ে যাওয়া অংশটা, অর্থাৎ এই প্রেসিং রোলারের এখান থেকে যে অংশটা ছিঁড়ে গেল, এই অংশটা কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো এখন তাহলে আমরা এখন যেটা করব, এর নিচে একটা সাকশন ইউনিট আছে প্যাকেজের নিচে। ভিডিওটা চালু করি। এই যে সাকশন ইউনিটটা খুলে যাবে লাল রং দিয়ে। এই ল্যাব আনওয়াইন্ডিং করে সাকশনের মাধ্যমে ল্যাব যতগুলি ছিল, এই ল্যাবগুলিকে শেষ যে লেয়ারটা ছিল সেই শেষ লেয়ারটাকে টেনে নিয়ে যাওয়া হলো। এইটুকুকে টেনে নিয়ে যাওয়া হলো। ব্যাস, এখন হচ্ছে আমার এই উপরের স্পুলটা পুরোপুরি এমপ্টি। তার মানে স্পুলটাকে কিন্তু আমি শুধু সিম্পলি এমপ্টি করি নাই, আমি হচ্ছে প্রেসিং রোলার দিয়ে চাপ দিয়ে কিন্তু পুরান ল্যাবটাকে ধরে রাখছি। হ্যাঁ, এটা একটু খেয়াল রেখো, কারণ এটা পিসিং। কার সাথে পিসিং হবে? ওই যে আমি প্রেসিং রোলার দিয়ে চাপ দিয়ে ধরে রাখছিলাম, তার মানে পুরান ল্যাপের একটা অংশ প্রেসিং ল্যাপের কাছে আছে। ঠিক আছে, আর বাকি অংশটাকে আমি হচ্ছে একটা সাকশন অ্যারেঞ্জমেন্ট দিয়ে টেনে নিয়ে চলে গেলাম। এখন আমার স্পুলের উপরে কোনো ল্যাপ নাই। এখন স্পুলটাকে সরায় দেওয়া জরুরি, নয়তো নতুন ল্যাপ রাখবো কোথায়? এই যে স্পুলটাকে হচ্ছে সরিয়ে দেওয়া হলো। স্পুলটা হচ্ছে স্পুলের কেসে চলে আসলো। এখন এই জায়গাটা খালি, নতুন একটা ল্যাপ নেমে আসবে।
নতুন একটা ল্যাব তার জায়গায় চলে আসলো। এখন নতুন ল্যাব বসে গেছে, কিন্তু পিসিং হওয়া তো জরুরি। এই যে নতুন ল্যাবটা চলে আসলো এখন হচ্ছে এই ল্যাব রোলারের উপরে। এখন খেয়াল করে দেখো, এই যে তাহলে পুরান ল্যাপের একটা অংশ কোথায় ছিল? আমি বলেছি যে প্রেসিং রোলারের এখানে ধরা ছিল। এখন একটা মুশকিল আছে, মুশকিলটা হলো যেটা, মনে করো একটা ল্যাপের ক্রস সেকশনে ধরা যাক 20 লাখ ফাইবার, মনে করো 20 লাখ ফাইবার। তো এটা জরুরি জায়গা। প্রেসিং রোলারের এখান থেকে যখন ল্যাপটা ছিঁড়ে গেল, তখন প্রেসিং রোলারের এইটুকু জায়গা, অর্থাৎ যেটুকু জায়গার সাথে আমি পিসিংটা করব, এইটুকু জায়গায় কি 20 লাখ ফাইবার আছে? না, মোটেও 20 লাখ ফাইবার নেই, বরঞ্চ অবশ্যই অ্যারাউন্ড 50% ফাইবার ওখানে থাকবে। কেন থাকবে? মনে করো ল্যাপটা ছিল এরকম 8টা ফাইবার, এখন ল্যাপটাকে ছিঁড়ে নিয়ে আসলাম, তাহলে এ পাশে 4টা রইলো, এ পাশে 4টা রইলো। ঠিক আছে? ঠিক এরকম প্রেসিং রোলারের এখান থেকে যখন ছিঁড়ে গেল, তখন প্রেসিং রোলারের এই এন্ডে কিন্তু 50% ফাইবার আছে। কিন্তু নতুন যে ল্যাপ আসলো, নতুন ল্যাপ তো ঠিকই তার মধ্যে ধরা যাক অ্যারাউন্ড 20 লাখ ফাইবারই থাকবে। তাহলে ল্যাপের গায়ে, নতুন ল্যাপের গায়ে 100% ফাইবারই আছে, কিন্তু পুরান ল্যাপের তোমার ওখানে কিন্তু 50% ফাইবার আছে। দুইটাকে যদি ওভারল্যাপ করো, এখানে 100%, ওখানে 50%, দুইটাকে ওভারল্যাপ করলে কিন্তু 150% একটা থিক প্লেস তৈরি হয়ে যায়। বেশ একটা থিক প্লেস তৈরি হয়ে যায়। তো এই থিক প্লেসটাকে এড়ানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কি করব সেটা একটু খেয়াল করে দেখো। প্রথমে হচ্ছে এখানে এই বিষয়টাকে বলা হচ্ছে প্রিপারেশন অফ ব্যাট। অর্থাৎ এই যে আমি পিসিংটা করব, এই ল্যাপের এখানে তো মনে করো এই যে নতুন ল্যাপটা আসলো, নতুন ল্যাপটা তো 20 লাখ ফাইবারই এখানে থাকবে। ওখানে তো হচ্ছে তোমার 20 লাখ নাই, ওখানে ধরো অ্যারাউন্ড 10 লাখ ফাইবার আছে। তো সে তার আসলে মানে কি পরিণতি হবে আর কি। তো এখানে যেটা হবে যে ল্যাপের কিছু অংশকে ফেলে দেওয়া হবে। এই যে এখানে এখানে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে গ্রিপ করে ধরলো, গ্রিপ করে ধরে যখন আমি টান দিব, তখন কিন্তু এখানে ওই অ্যারাউন্ড 100% তো আর মিলবে না, অ্যারাউন্ড 50% ফাইবার কিন্তু এই পয়েন্টে থেকে যাবে। এই যে এখন এখান থেকে যে ফাইবারটা আসলো, এখন এই ফাইবারের মধ্যে এই ক্রস সেকশনে ফাইবারের পরিমাণ কিন্তু কমে গেল। ঠিক আছে? তার মানে এখন মোটামুটি মিলে গেল, এখানেও 50%, ওখানেও 50%। এখন আমি ল্যাপটাকে একবার আনওয়াইন্ডিং করব, তারপর আবার ওয়াইন্ড করা শুরু করব। এই আনওয়াইন্ডিং করলাম, এরপরে আবার ল্যাপ রোলার গুলো ওয়াইন্ডিং করবে, ওয়াইন্ডিং করে আসতে থাকবে। তো এখন আমার পিসিং করার পালা। তবে পিসিং করার আগে খেয়াল করতে হবে, যেই এন্ডটা ল্যাপের গায়ে মাত্রই আসলো, অর্থাৎ যেই এন্ডটার সাথে আমি পিসিং করব এখন, সেই এন্ডটাকে আমার খুঁজে বের করতে হবে ল্যাপ থেকে, কারণ পুরোটাই তো ফাইবারের একটা লেয়ার। আমার লেয়ারটাকে খুঁজে বের করতে জন্য সুবিধা হয়। এবং পুরা ল্যাপের উইথ আমাদের নিশ্চয়ই মনে পড়ে, ল্যাপের উইথ হচ্ছে প্রায় অ্যারাউন্ড 300 মিলিমিটার। তো এই 300 মিলিমিটার জায়গা জুড়েই জন্য ল্যাপের পিসিংটা ইউনিফর্ম হয়, সেই জন্য এখানে একটা তোমার হচ্ছে এয়ার নজল ব্যবহার করা হয়। এই যে এয়ার নজলটা করে কি, এই এই হচ্ছে ডিভাইসের এই মাথা থেকে প্রায় শেষ মাথা পর্যন্ত 300 মিলিমিটার পর্যন্ত অনেকগুলা হচ্ছে এয়ার নজল বসানো থাকে। সবগুলি জায়গা দিয়ে এয়ারকে তোমার হচ্ছে ব্লো করে দেওয়া হয়। তো যখন ব্লো করে দেওয়া হয়, এই বাতাসের টানের কারণে, ঠিক আছে, এই বাতাসের টানের কারণে হচ্ছে তোমার এই ল্যাপটা, যেই ল্যাপের এন্ডটাকে আমি পিসিং করব, ওই ল্যাপটা মূল ল্যাপ থেকে সরে আসে। এখানে হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না, আমরা হচ্ছে আমাদের এই ছবিটাকে যদি ব্যবহার করি, আমি একটু উঁচু করে দিলাম। আচ্ছা, এই যে এখানে এখানে কি একটা নীল নীল আভা দেখানো হয়েছে, এটাকে বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, এই যে এখানে এই বরাবর হচ্ছে এয়ার নজলটা থাকে, একবার এই মাথা থেকে ওই মাথা একটা নীল আভা এখানে দেখা যাচ্ছে। নীল আভা দিয়ে এখানে ওই এয়ার ফ্লোকে বোঝানো হয়েছে। এয়ার ফ্লো দিয়ে হচ্ছে ল্যাপটাকে ইউনিফর্মলি রাখা হয়, অর্থাৎ এই সবগুলা নজল যখন একসাথে বাতাসকে বাইরের দিকে বের করে দিতে থাকে, তখন এই বাতাসের টানে টানে ল্যাপটাও হচ্ছে সোজা হয়ে পিসিং এর জন্য আগায় যায়। এবং এই পয়েন্টটা খেয়াল করো, এই যে এই ফাইবারটা হচ্ছে প্রেসিং রোলারের নিচে থাকা ফাইবার। এখানে কিন্তু ফাইবারের সংখ্যা কম, যার সাথে আমি পিসিং করব। খেয়াল করে দেখো, এখানে যতগুলি ফাইবার, এখানে কিন্তু ফাইবারের সংখ্যা কম। কেন? ওই যে বলেছিলাম 50% ফাইবার আলাদা হয়ে যাচ্ছে। যখন ছিড়বো 100% ফাইবার ছিল, আলাদা করে ফেললাম, 50 এক পাশে, 50 এক পাশে।
ঠিক আছে, এখানে নীল আভা দিয়ে বোঝানো হচ্ছে যে এয়ার ফ্লো। তো যখন আমরা পিসিং করব, এই যে এখন নতুন ল্যাবটাকে নিয়ে আসা হলো পুরান ল্যাপের উপরে, যে নতুন ল্যাব পুরান ল্যাব একসাথে হলো, মাত্রই ওভারল্যাপ হলো, কিন্তু পিসিংটাকে এখানে আরেকটু মজবুত করার জন্য প্রেসিং রোলারের পাশে আরেকটা এয়ার নজল আছে, এটা আমি যেটা দেখাচ্ছি আরেকটা এয়ার নজল আছে, সেই এয়ার নজলটাও এখানেও নীল আভা দেখাচ্ছে তারা, সেই এয়ার নজলটাও হচ্ছে এয়ার প্রেস করে, কম্প্রেসড এয়ারকে প্রেস করে। কম্প্রেসড এয়ার প্রেস করার ফলে ল্যাপের দুইটা লেয়ার একটা আরেকটার উপরে যারা ছিল কম্প্রেসড লেয়ারের ফলে তারা আরো চাপ খেয়ে এই পিসিংটা আরো জোরদার হয়ে যায়। ঠিক আছে, পিসিংটা আরো জোরদার হয়ে যায়। এটাকেও আমাদের এখানে বোঝা আছে, যেখানে এটাই হচ্ছে আমার সেকেন্ড এয়ার নজল, এটা সেও হচ্ছে কম্প্রেস, এখনো পিসি এখনো তো ওভারল্যাপিং হয় নাই, ওভারল্যাপিং হলে এই এয়ার নজল থেকেও সে বাতাস কম্প্রেসড এয়ার হচ্ছে ছেড়ে দিবে, যার ফলে দুইটা লেয়ার একজন আরেকজন উপরে তো পড়বেই, কম্প্রেসড এয়ারের ফলে আরো চাপ খাবে, চাপ খেয়ে তাদের মধ্যে পিসিংটা আর একটু মজবুত হয়ে যাবে। এইভাবে হচ্ছে আমাদের অটোমেটিক পিসিং হয়ে যায়। ভিডিওতে আমরা শেষ করি, এই যে পিসিং হয় তারপরে চলে গেল, এইভাবে চলতে থাকবে। তাহলে পুরো সিকোয়েন্সটা আমরা একটু একবারে দেখে নিই। স্যার টাইম শেষ। সমস্যা নেই, তুমি লিভ করো, অ্যাটেন্ডেন্স হয়ে গেলে। আমাদেরও পড়া প্রায় শেষ, না টাইম তো শেষ হয় নাই, টাইম বরঞ্চ আরো 13 মিনিট 10 মিনিট বাকি। স্যার তোমার মোবাইলে best- চার্জ নেই স্যার, আজকে হ্যাঁ 5টা তুমি ক্লাস লিভ করো, করছি। সমস্যা নেই, তুমি লিভ করো না। স্যার আপনাদের আগে লিভ নিতে স্যার ভালো লাগতেছিল। ও আচ্ছা, আহারে কত ভালো ছাত্র। হ্যাঁ সমস্যা নেই, আমারও হচ্ছে পড়া প্রায় শেষের দিকে। আচ্ছা স্যার। হ্যাঁ আমি শুধু ভিডিওটা, আমার মূল পড়া শেষ, তুমি মূল পড়া বুঝে গেলে লিভ নিয়ে নাও, সমস্যা নাই। আমি শুধু এখন ভিডিওটা একবার দেখাই, প্রশ্ন নেব আর কি, কারো প্রশ্ন থাকলে ভালো। এই যে প্রেসিং রোলার নিচে নেমে প্রেস করে ফেললো, ল্যাপটা এখন আনওয়াইন্ডিং করলে ল্যাপটা এখন ঠিক প্রেসিং রোলারের নিচ থেকে ছিঁড়ে যাবে, এই এই ছিঁড়ে গেল। তার মানে অর্ধেক ল্যাপ কিন্তু 50% ফাইবার কিন্তু এখন প্রেসিং রোলারের এখানে ধরা, বাকি যেটুকু ল্যাপ ছিল এইটুকু ল্যাপকে সাকশন করে নিয়ে যাওয়া হবে। নিচেই হচ্ছে একটা সাকশন চেম্বার আছে, এই যে লাল রঙের, সাকশন করে ফেললো। নতুন ল্যাপটা নেমে গেল, পিসিং করার পালা, কিন্তু আগে ল্যাপটাকে প্রিপেয়ার করে নিতে হবে, কিছু ফাইবারকে ফেলে দিব। এই তো এখন হচ্ছে, এই যে দেখো এখানে কিন্তু অনেক উঁচু নিচু দেখা যাচ্ছে, অর্থাৎ ল্যাপটার মধ্যে থেকে অ্যারাউন্ড কিছু ফাইবারকে কিন্তু এদিক থেকে ফেলে দেওয়া হয়েছে, উঁচু নিচু দেখা যাচ্ছে। একবার আনওয়াইন্ডিং আবার ওয়াইন্ডিং করে যেন পুরা 300 মিলিমিটার জুড়ে ইউনিফর্ম পিসিং হয়, সেহেতু এয়ার নজল কাজ করবে। এয়ার নজল গিয়ে হচ্ছে এয়ার ফ্লো এর মাধ্যমে ল্যাপটাকে ধরে পুরান ল্যাপের উপরে রেখে দ্বিতীয় প্রেসিং রোলারের সাথে এখানে আরেকটা এয়ার নজল আছে, সে আবার কম্প্রেসড এয়ার প্রেস করে ল্যাপটাকে একসাথে করে পিসিং করে ছেড়ে দেবে, ব্যাস। এই মেকানিজমটাই হচ্ছে রোবোল্যাপ মেকানিজম। রোবোল্যাপ মেকানিজমের হচ্ছে একটা মোটামুটি বিবরণ লেখা আছে আমাদের E66 এর, E66 এ এই যে এখানে ফুললি অটোমেটিক ল্যাপ চেঞ্জ, এখানে হচ্ছে ডায়াগ্রাম দিয়ে সুন্দর করে একটু 4টা ধাপে এই জিনিসটাকে লেখা হয়েছে। আচ্ছা আমার পড়া মোটামুটি শেষ, কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, কারো যদি প্রশ্ন না থাকে তাহলে তোমরা হচ্ছে লিভ নিতে পারো, আমি মিটিংটা শেষ করে দিচ্ছি।